আজকে অফিস থেকে ফিরতে এত দেরি হয়ে যাবে সত্যিই ভাবিনি। অথচ আজকেই সবচেয়ে দ্রুত যাবার কথা ছিল। রিতাকে নিয়ে বাইরে যাবার কথা বলেছিলাম, ওকে বিরিয়ানি খাওয়াবো। মেয়েটা নিশ্চিত কষ্ট পেয়েছে। আমি অবশ্য বিরিয়ানি কিনে নিয়েছি, এই জায়গার সেরা বিরিয়ানি। উফ, যা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে! এই ঘ্রাণে আর যাই হোক রিতার রাগ করে থাকা সম্ভব না। আফটার অল ওর সবচেয়ে প্রিয় খাবার বিরিয়ানি। হঠাৎ একটা গরম দমকা হাওয়া আমার সামনে দিয়ে এসে নাকমুখ হয়ে বেরিয়ে গেল। হাওয়াটা এতটাই অস্বাভাবিক যে আমি থমকে গেলাম। এই আধো নিমিত্তির রাত্রি, আশেপাশে গাছপালা নেই, গুমোট গরম, কোনো আগাম বার্তা নেই কোত্থেকে এলো এই প্রচন্ড বাতাস। হাওয়াটা বয়ে যাবার পর মনে হলো পরিবেশটা আগের থেকে আরো নির্জন হয়ে গেছে। আসলে এই রাস্তা দিয়ে আমি কখনো রাতের বেলা আসিনি। অফিসের গাড়ি ছেড়ে দেয় রোজ। আজ গলির মুখের দোকানটা থেকে বিরিয়ানি নেওয়াই ভাবলাম গলি দিয়েই পার হই, কিন্তু এই ভয়াবহ, না, এসব মনের দোষ। নিজের মনে এসব আজে বাজে কথাকে তোয়াক্কা না করে আমি হাঁটতে শুরু করলাম। কিন্তু ঠিক তখনই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। কোথা থেকে যেন ভেসে আসতে লাগলো বাচ্চার হাসির শব্দ। আমি হাঁটা বন্ধ করে দিলাম, অমনি শব্দও বন্ধ হয়ে গেল। আমি ভ্যাবা চাকা খেয়ে গেলাম। আবার হাঁটা শুরু করতেই ভেসে আসতে লাগলো বাচ্চার কান্নার শব্দ। আমি আবারও থেমে গেলাম, শব্দও থেমে গেল। আমি পেছনে ফিরলাম দেখার জন্য যে শব্দটা কোত্থেকে আসলো। আশেপাশে তাকিয়ে কোথাও কাউকে খুঁজে পেলাম না। আমি আবার বাসার দিকে যাব ভেবে সামনে ফিরতেই দেখলাম একটা 10-12 বছর বয়সী বাচ্চা আমাকে দেখেই হাসতে শুরু করলো। বাচ্চার হাসির শব্দটা ঠিক কিছুক্ষণ আগের শব্দটার মতোই। এই, কে তুমি? এভাবে হাসছো কেন? আমি কে জানি না তো। এত রাতে এখানে কি করছো তুমি? বাসায় যাচ্ছি। বাসা কোথায় তোমার? গলির শেষ মাথায়। ও, চলো তোমাকে পৌঁছে দিই। আপনার হাতে বিরিয়ানি? কার জন্য? আমার বোন রিতার জন্য। কেন? বাচ্চা ছেলেটা এবার দাঁড়িয়ে গেল, বলতে লাগলো, আমারও তো বোন আছে, তোর বোনের জন্য বিরিয়ানি নিতে পারলে আমার বোনের জন্য বিরিয়ানি নেওয়াটা দোষের কেন রে? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ছেলেটা এবার হাসতে লাগলো, হা হা করে, দিক বিদিক এক করে দিয়ে। আমি ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখতে পেলাম দেওয়ালে আমার ছায়া পড়লেও বাচ্চাটার কোনো ছায়া নেই। আমি আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে বাচ্চাটা দৈত্যকার হতে শুরু করলো। আমি অবস্থা বেগতিক দেখে মনে মনে সাহস নিলাম পেছনে ঘুরে এক দৌড় লাগাবার। আমি যেই না পেছনে ঘুরলাম অমনি বাচ্চাটা দৈত্যাকার হয়ে গেল, আমার ঠিক সামনে এসে পড়ল। নাক টেনে একবার নিঃশ্বাস নিল। বিরিয়ানির ঘ্রাণ ওর নাকে যেই না গেল সাথে সাথে ও রুগ্ন মূর্তি হয়ে উঠল। ওর সমস্ত শরীর নীল হয়ে গেল, মাথায় একটা রড ঢুকে গেল, সেই জায়গা গর্ত হয়ে গিয়ে অনবরত রক্ত পড়তে থাকলো। একেবারে মগজ অব্দি দৃশ্যমান হয়ে গেল, নাক দিয়ে সমানে রক্ত পড়তে থাকলো। ভোজবাজির মতো আচমকা হাত দুটো শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে গেল। ও বিকট চিৎকার করতে থাকলো। আমি প্রাণপণে দৌড়তে শুরু করলাম। দৈত্যটাও আমার পেছন পেছন চরমভাবে তাড়া করতে লাগলো। ওর মুখে ব্যথিত চিৎকার আর চোখে কেমন জানি অতৃপ্ত আক্ষেপ আমাকে ভয়ের সাথে সাথে কি যেন এক অজানা আবেগে কম্পিত করছিল। দৈত্যটাকে বারবার পেছন ফিরে দেখতে গিয়ে আমি হুট করে হোঁচট খেয়ে পড়ে গেলাম। দৈত্য তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। ঠিক সেই সময় পেছন থেকে কে যেন একটা প্রবল আলো ছুড়ে মারলো দৈত্যটার দিকে। দৈত্যটার চোখে সে আলো পড়ার সাথে সাথে ও চোখ বুজে ফেলল, আরো ক্ষিপ্ত হয়ে গেল। আমার উপর থেকে উঠে সেদিকে ক্রুদ্ধ হয়ে যেতে লাগলো, কিন্তু সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল সে।
আমি এই সুযোগে উঠে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখলাম পেছন থেকে একটা সালোয়ার কামিজ পরা মেয়ে টর্চ লাইট ধরে দাঁড়িয়ে আছে ওর দিকে। দৈত্যটা সেই দিকে তাকিয়ে আছে, ওর চোখে পানি। মেয়েটা চিৎকার করে বলতে লাগলো, চলে যা এখান থেকে, তোকে না কতবার বলেছি এভাবে মানুষের ক্ষতি না করতে। কিন্তু আমি তো থাকতে চাই, আমি তোকে শুধু একবার হ্যাঁ তুই থাকতে চাস, ওরা তোকে থাকতে দেয়নি, কিন্তু এভাবে থাকাকে থাকা বলে না। আমি ক্লান্ত হয়ে গেছি রোজ রাতে গলির মুখে এসে বসে থাকতে, রোজ রাতে জেগে থাকতে থাকতে এই ভয়ে যে এই নাকি আজ রাতে কেউ বিরিয়ানি কিনে গলি দিয়ে আসে আর তাকে তোর আক্রমণের মুখে পড়তে হয়। এটাকে ভালোবাসা বলে না। হ্যাঁ তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু এখন তুই শুধু আমাকে কষ্ট দিচ্ছিস। হ্যাঁ তুই আমাকে খাওয়াতে চেয়েছিলি, আমাদের সামর্থ্য নেই তাই খাওয়া হয়নি। তুই ভুল করেছিস, ওরা তোকে শাস্তি দিয়েছে, হয়তো ধরনটা ভুল, কিন্তু তুইও তো নির্দোষ ছিলি না। কিন্তু তাই বলে যাদের খাওয়ার সামর্থ্য আছে তাদের সবাইকে তুই এভাবে আক্রমণ করবি, তার কোনো মানে হয় না। আমি তোকে খুব ভালোবাসি রে, কিন্তু তুই এখন আমার ঘেন্নার পাত্র হচ্ছিস। আমি তোর চেহারাও আর দেখতে চাই না। এই কথাটা বলার সাথে সাথেই দৈত্যটার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। ও কেমন একটা দুঃসহ চিৎকার দিল আর সাথে সাথেই উধাও হয়ে গেল। মেয়েটা যখন মাটিতে বসে কাঁদতে লাগলো, আমি কিছুই বুঝলাম না। নির্বোধের মতো মেয়েটার কাছে গিয়ে বসলাম। তুমি কে বোন? কোথা থেকে ফেরেস্তার মতো এসে আমায় বাঁচালে? আর ওই দৈত্যটাই কেন এরকম ব্যবহার করলো? তুমি বা এসব কি বললে? ও কোনো দৈত্য না, ও আমার ভাই। মানে? আমার বাবা মা নেই, আমি আর আমার ভাই, আমরা দুইজন পিঠাপিঠি। আমরা দুইজন বোতল কাগজ এসব পুড়িয়ে বিক্রি করে কোনো রকমে বেঁচেছিলাম। মাস 6 আগে আমার খুব জ্বর হয়েছিল। প্রায় 4 দিন না খেয়ে থাকার পর আমি অবোধের মতো ওর কাছে বিরিয়ানি খেতে চেয়েছিলাম। আমার বোকা ভাইটা কোথাও থেকে বিরিয়ানির টাকা জোগাতে না পেরে শেষমেশ চুরি করে 1 প্যাকেট বিরিয়ানি ওই গলির মুখের দোকানটা থেকে। ধরাও খায়। 1 প্যাকেট বিরিয়ানির সাজায় ওরা ওকে বেধড়ক মারধর করে, হাতমরা করে রাস্তায় ছেড়ে দেয়। ভাইটা আমার টানা 2 দিন ওই রাস্তায় পড়ে থেকে মরে গেল। আমি তখন প্রবল জ্বরের ঘোরে। জ্বর ছেড়ে ওঠার পর শুনলাম এই কথা। ততক্ষণে আমার ভাই আর নেই। তারপর থেকে এই গলিতে কেউ বিরিয়ানি নিয়ে আসলেই তার উপর এইভাবে হামলে পড়ে ও। শুরুতে দুজনের প্রাণ যাওয়ার পর লোকে রাতে এইখান দিয়ে আর যায়ও না। একদিন রাতে আমি বোতল কুড়ানোর সময় এই দৃশ্য প্রথম দেখতে পাই। তারপর থেকে প্রতি রাত আমি পাহারায় কাটাই। কিন্তু আর কত? 1 বিরিয়ানির শোধ আর কত ভাবে দিতে হবে বলতে পারেন ভাই? কান্না করো না বোন, দেখি হা করো দেখি। না, আমি খাবো না, কোনোভাবেই না। সেই দিনের পর আমাকে অনেকবার ওরা বিরিয়ানি সেধেছে, কিন্তু যে বিরিয়ানির জন্য আমার জীবন নিঃস্ব হয়ে গেল, আমি শপথ করেছি সেই বিরিয়ানি আর কখনো মুখে তুলবো না। ওর শেষ ইচ্ছা ছিল তোমাকে একটুখানি বিরিয়ানি খাওয়ানোর। কে জানে, হয়তো সেই ইচ্ছার অপূর্ণতাই ওকে এখনো মুক্তি দিচ্ছে না। তুমি ভাবছো ও তোমাকে মুক্তি দিচ্ছে না, কিন্তু হয়তো তোমার জন্যই ও মুক্তি পাচ্ছে না। মেয়েটা এবার মুখ তুলে তাকালো। ঠিক সেই সময় ঘটে গেল তাজ্জব এক ঘটনা। প্রচন্ড বাতাস বইতে শুরু করলো, কেমন যেন গরম দমকা হাওয়া, ঠিক আগের মতো। হাওয়ার সাথে সাথে পাশের ধুলোবালি, পাতা, আরো অনেক কিছু উড়ে যেতে থাকলো, ঠিক ঝড়ের সময়ের মতো। আমাদের চোখ মেলে রাখা দায় হলো। ঠিক তখনই আমি অস্পষ্ট চোখে সেই ছেলেটাকে দেখলাম, যাকে আমি সবার প্রথমে দেখেছিলাম। ছেলেটার চোখে পানি আর মুখ ভর্তি হাসি। আমি ভাবলাম আমার দৃষ্টিভ্রম, কিন্তু
ওই মেয়েটির দিকে তাকিয়ে বুঝলাম ও একই দৃশ্য দেখছে। ছেলেটি আমাদের চোখের আড়াল হবার সাথে সাথেই সেই দমকা হাওয়া থেমে গেল। আমার হুট করেই রীতার কথা মনে পড়ল। আমারও বাবা মা নেই, রীতাকে আমি একাই দেখি। আমার ছোট্ট বোন রীতাও সবে জ্বর থেকে উঠেছে, সেই জন্যই আজকে ওকে নিয়ে বাইরে খেতে বেরোবার কথা ছিল। সাথে সাথে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমরা হয়তো বুঝি না এই দুনিয়ায় আমরা এমন কিছু অনেক ভোগ করছি যেটা আমাদের কাছে বিলাসিতা। এই ঐশ্বর্যের দুনিয়ায় এক প্যাকেট বিরিয়ানি আমার কাছে খুবই সামান্য, আর সেখানে এক ভাই তার বোনের মুখে একটা লোকমা বিরিয়ানি দিতে চাওয়ার অপরাধে মৃত্যুদণ্ড পেয়ে বসে আছে। এক বোন হারিয়ে বসে আছে তার ভাইকে। তোমার নাম কি বোন? জুই। জানো জুই, আমারও না তোমার মতো একটা ছোট্ট বোন আছে। তুমি কি আজকে আমার সেই বোনটার খেলার সাথী হবে? মানে তুমি আমার সাথে যাবে, আমাদের সাথে থাকবে। মনে করো আজকে থেকে এই আমি তোমার একটা ভাই আর সে তোমার বোন। কিন্তু না করো না জুই, তোমাকে ভালো থাকতে দেখলে তোমার ভাইয়ের আত্মা শান্তি পাবে। ধরে নাও এটা ওর জন্য। আচ্ছা, আমি যাব। নিষ্ঠুর এই দুনিয়ায় কত কিছুই রোজ ঘটে, তার খবর আমরা কেউ রাখি না। যেমন রোজ ঝরে যাওয়া হাজার হাজার পাতাদের খবর রাখে না গাছ। আমাদের নেওয়া এক একটা ছোট্ট ছোট্ট কাজই আসলে এসবের পেছনে দায়ী। কখনো সেই কাজ কারো জন্য ডেকে আনে পৌষ মাস, আর কারো জন্য সর্বনাশ। কিন্তু আমরা সেগুলোকে পাত্তা দিই না, কিন্তু ভুলে যাই ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর ও অতল।